ডিসেম্বরের এক ঠান্ডা রাত, ইরাকের তিকরিত শহরের কাছে একটা খামার বাড়ি। মাটির নিচে প্রায় 8 ফুট গভীর একটা সরু গর্ত। সেখানে কুঁকড়ে বসে আছেন একটা মানুষ, যার নাম শুনলে একসময় গোটা মধ্যপ্রাচ্য কেঁপে উঠত, যার ছবি ছিল ইরাকের প্রতিটা দেওয়ালে, প্রতিটা স্কুলে, ক্লাসরুমে, প্রতিটা সরকারি অফিসে, যিনি একসময় নিজেকে ব্যাবিলনের প্রাচীন রাজার উত্তরসূরি ভাবতেন। আমেরিকান সৈন্যরা যখন সেই গর্তের ঢাকনা সরায়, তখন উস্কো খুস্কো দাড়িওয়ালা ক্লান্ত ভীত একটা মানুষ হাত তুলে বলেছিল, আমি সাদ্দাম হোসেন, ইরাকের প্রেসিডেন্ট, আমি আলোচনা করতে চাই। অথচ এই একই মানুষ একসময় পুরো একটা জাতিকে ভয়ে রাখতেন, প্রতিবেশী দেশ আক্রমণ করতেন, নিজের জনগণের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতেন। কিভাবে একজন দরিদ্র কৃষক পরিবারের সন্তান হয়ে উঠলেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরশাসকদের একজন? কিভাবে তার পতন হলো এমন এক করুণ পরিণতিতে? আজকের পর্বে আমরা জানব সাদ্দাম হোসেন কিভাবে ক্ষমতার সিঁড়িতে উঠেছিলেন, কেন তিনি ইরানের সঙ্গে 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছিলেন, কুর্দি জনগোষ্ঠীর উপর কেন এবং কিভাবে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করা হয়েছিল, কুয়েত আক্রমণের পেছনের আসল কারণ কি ছিল, উপসাগরীয় যুদ্ধে কেন তিনি হেরে গিয়েও ক্ষমতায় টিকেছিলেন, আর শেষ পর্যন্ত কিভাবে এক স্বৈরশাসকের পতন ঘটল মাটির নিচের এক অন্ধকার গর্তে এবং তারপর ফাঁসির মঞ্চে। বন্ধুরা, আজ সমস্তটা জানবো, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। 1937 সালের 28 এপ্রিল ইরাকের তিকরিত শহরের কাছে আল আউজা নামের একটা ছোট্ট গ্রামে জন্ম নেন সাদ্দাম হোসেন আবদ আল মজিদ আল তিকরিতি। তার জন্মের আগেই তার বাবা মারা যান, কেউ কেউ বলেন নিখোঁজ হয়ে যান। জন্মের কিছুদিন পর তার বড় ভাইও ক্যান্সারে মারা যান। ফলে সাদ্দামের শৈশব শুরু হয় চরম দুঃখ আর অভাবের মধ্য দিয়ে। তার মা সুবহা তালফাহ এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন যে কিছুদিন তিনি সাদ্দামকে দেখাশোনা করতেই পারেননি। শিশু সাদ্দামকে পাঠানো হলো বাগদাদে তার মামার কাছে। এই মামাই ছিলেন সাদ্দামের জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিভাবক। সাদ্দামের মামা খায়রাল্লাহ, তিনি ছিলেন একজন কট্টর আরব জাতীয়তাবাদী নেতা। ব্রিটিশ বিরোধী এক বিদ্রোহে অংশ নেওয়ার কারণে তিনি জেলও খেটেছিলেন। ছোট্ট সাদ্দাম তার মামার মুখে শুনতেন আরব গৌরবের গল্প, পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী। এই গল্পগুলোই তার মনে গেঁথে দেয় এক প্রবল আকাঙ্ক্ষা, শক্তিশালী হওয়ার, সম্মান অর্জন করার, আর কখনো কারো কাছে মাথা নত না করার। কিন্তু কিছুদিন পরেই সাদ্দামকে আবার ফিরে যেতে হয় তার মায়ের কাছে, যিনি ততদিনে আবার বিয়ে করেছেন। সৎ বাবার সঙ্গে সাদ্দামের সম্পর্ক ছিল ভয়ঙ্কর তিক্ত। বলা হয় তার সৎ বাবা তাকে নিয়মিত মারধর করতেন, এমনকি লাঠি দিয়ে পেটাতেন। স্কুলে যাওয়ার অনুমতিও পেতেন না সহজে। কিশোর সাদ্দাম রাস্তায় ঘুরে বেড়াতেন, রুক্ষ আর হিংস্র এক পরিবেশে বড় হতে থাকেন। কথিত আছে কিশোর বয়সেই তিনি কোমরে একটা লোহার রড রাখতেন আত্মরক্ষার জন্য, এবং প্রতিবেশী এক লোককে রড দিয়ে মেরে আহত করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। 10 বছর বয়সে সাদ্দাম পালিয়ে আবার তার মামার কাছে চলে যান বাগদাদে, এবং সেখানেই প্রথম স্কুলে ভর্তি হন। এই সময়টায় তিনি প্রথম পরিচিত হন রাজনীতির সঙ্গে। তার মামার মাধ্যমে তিনি যুক্ত হন আরব জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে, এবং কিশোর বয়সেই তিনি বাথ পার্টির আদর্শের প্রতি আকৃষ্ট হন। বাথ পার্টি তখন এক নতুন রাজনৈতিক শক্তি, যাদের স্বপ্ন ছিল গোটা আরব বিশ্বকে এক ছাতার নিচে আনা, সমাজতন্ত্র আর আরব জাতীয়তাবাদের মিশেলে এক নতুন শক্তিশালী আরব জাতি গড়ে তোলার। উনিশশো 57 সালে মাত্র 20 বছর বয়সে সাদ্দাম আনুষ্ঠানিকভাবে যোগ দেন বাথ পার্টিতে। সেই সময় ইরাকের রাজনীতি ছিল উত্তাল। 1958 সালে এক সামরিক অভ্যুত্থানে রাজতন্ত্রের পতন ঘটে এবং ক্ষমতায় আসেন জেনারেল আবদ আল করিম কাসিম। প্রথম দিকে কাসিম জাতীয়তাবাদীদের সমর্থন পেলেও ধীরে ধীরে তিনি কমিউনিস্টদের দিকে ঝুঁকতে শুরু করেন, যা বাথ পার্টির জন্য ছিল মেনে নেওয়া অযোগ্য। 1959 সালে বাথ পার্টি সিদ্ধান্ত নেয় কাসিমকে করার। এই পরিকল্পনায় অংশ নেন তরুণ সাদ্দাম হোসেন। বাগদাদের রশিদ স্ট্রিটে কাসিমের গাড়ির বহরের ওপর গুলি চালানো হয়। কাসিম আহত হলেও বেঁচে যান।
অপারেশনে অংশগ্রহণকারীদের মধ্যে সাদ্দামও পায়ে গুলিবিদ্ধ হন বলে দাবি করা হয়। যদিও পরবর্তীতে অনেক ইতিহাসবিদ এই দাবি নিয়ে প্রশ্ন তোলেন, কারণ সাদ্দামের শাসনামলে তার বীরত্বের অনেক গল্পই পরে রঙিন করে প্রচার করা হয়েছিল। যাই হোক, এই ঘটনার পর সাদ্দামকে পালাতে হয় ইরাক থেকে। তিনি সিরিয়া হয়ে মিশরে পৌঁছন, যেখানে তিনি কয়েক বছর নির্বাসনে থাকেন এবং আইন নিয়ে পড়াশোনা শুরু করেন কায়রো বিশ্ববিদ্যালয়ে। এই নির্বাসিত জীবনেই তিনি গভীরভাবে পরিচিত হন গামাল আবেদেল নাসেরের আরব জাতীয়তাবাদী চিন্তাধারার সঙ্গে, যা তার রাজনৈতিক দর্শনকে আরও দৃঢ় করে তোলে। 1963 সালে বাথ পার্টি ইরাকে এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে কাসিমকে উৎখাত এবং করে। সাদ্দাম দেশে ফিরে আসেন, কিন্তু এই সরকার বেশি দিন টেকেনি। অভ্যন্তরীণ কোন্দলের কারণে কয়েক মাসের মধ্যে বাথ পার্টি ক্ষমতা হারায়। এই অস্থির সময়ে সাদ্দাম ধীরে ধীরে বাথ পার্টির অভ্যন্তরে নিজের অবস্থান শক্ত করতে থাকেন। 1964 সালে তিনি গ্রেপ্তার হন এবং প্রায় 2 বছর কারাগারে কাটান। জেলের ভেতরেই তিনি পার্টির সাংগঠনিক কাঠামো নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করেন, কিভাবে নিরাপত্তা বাহিনী আর গুপ্তচর বৃত্তির মাধ্যমে ক্ষমতা ধরে রাখা যায়। সেই কৌশল তিনি এখান থেকেই শিখতে শুরু করেন। 1968 সালে বাথ পার্টি আরেকটি অভ্যুত্থানের মাধ্যমে পুনরায় ক্ষমতায় ফেরে। এবার সাদ্দাম ছিলেন সেই পরিকল্পনার অন্যতম মূল কুশীলব। তার দূর সম্পর্কের আত্মীয় আহমেদ হাসান আল বাকর তিনি হন প্রেসিডেন্ট, আর সাদ্দাম নিযুক্ত হন উপরাষ্ট্রপতি হিসেবে এবং দেশের গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনীর দায়িত্বে। এখান থেকেই শুরু হয় সাদ্দামের আসল উত্থান। তিনি প্রকাশ্যের সামনে না এসে পর্দার আড়ালে থেকে ধীরে ধীরে দেশের প্রতিটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজের অনুগত্যদের বসাতে শুরু করেন। গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, পুলিশ সব জায়গায় তিনি গড়ে তোলেন এক বিশাল নজরদারি নেটওয়ার্ক, যেখানে কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার আগেই তিনি তা জেনে যেতেন। এই দশকেই 1972 সালে সাদ্দাম ইরাকের তেল শিল্প জাতীয়করণ করেন। পশ্চিমা তেল কোম্পানিগুলোর হাত থেকে নিয়ন্ত্রণ ছিনিয়ে নিজের রাষ্ট্রের হাতে নিয়ে আসেন। এই সিদ্ধান্ত তাকে সাধারণ মানুষের কাছে এক জাতীয় বীরের মর্যাদা এনে দেয়। তেলের আয় দিয়ে তিনি গড়ে তোলেন স্কুল, হসপিটাল, রাস্তাঘাট, শিক্ষা আর স্বাস্থ্যসেবা অনেকটাই বিনামূল্যে করে দেওয়া হয়। এই সময় ইরাকের সাধারণ মানুষের জীবনযাত্রার মান সত্যিকার অর্থেই উন্নত হয়েছিল এবং এই উন্নয়নই পরবর্তীতে সাদ্দামের প্রতি জনসমর্থন তৈরিতে বড় ভূমিকা রাখে। 1979 সালের জুলাই মাস প্রেসিডেন্ট আল বকর হঠাৎ অসুস্থতার অজুহাতে পদত্যাগ করেন। যদিও অনেকে মনে করেন সাদ্দাম তাকে কার্যত জোর করেই সরিয়ে দিয়েছিলেন। সাদ্দাম হোসেন হয়ে যান ইরাকের প্রেসিডেন্ট, কিন্তু ক্ষমতা গ্রহণের ধরনটা ছিল এতটাই ভয়ঙ্কর যে তা ইতিহাসে এক কুখ্যাত অধ্যায় হয়ে থাকবে। ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যে সাদ্দাম ডেকে পাঠান বাথ পার্টির শীর্ষ নেতাদের এক বিশেষ সভায়। সেখানে নাটকীয়ভাবে ঘোষণা করা হয় পার্টির ভেতরে এক সিরিয়ান ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে। একে একে ডাকা হয় কথিত ষড়যন্ত্রকারীদের নাম এবং তাদের সঙ্গে সঙ্গে সভাকক্ষ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনাটি ভিডিও করা হয় এবং পরে সেই ভিডিও সারা দেশে পার্টি কর্মীদের দেখানো হয় এক ভয়ঙ্কর বার্তা দেওয়ার জন্য, কেউ যেন তার বিরুদ্ধে চিন্তাও না করে। মোট 66 জন শীর্ষ নেতাকে চিহ্নিত করা হয় এবং তাদের মধ্যে অন্তত 21 জনকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর অনেককেই ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানো হয়, যেখানে অন্য পার্টির নেতাদের গুলি চালাতে বাধ্য করা হয়, যাতে সবাই এই রক্তে নিজেদের হাত রাঙিয়ে সাদ্দামের প্রতি আনুগত্যের প্রমাণ দিতে বাধ্য হন। এই ঘটনার মধ্য দিয়ে সাদ্দাম একটা স্পষ্ট বার্তা দেন, ক্ষমতার পথে যেই আসুক তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এরপর থেকে শুরু হয় ভয়ের রাজত্ব। গড়ে তোলা হয় মুখাবারাত নামের এক ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা, যাদের কাজ ছিল দেশের প্রতিটা কোণে আড়ি পাতা, সন্দেহজনক কথাবার্তা রিপোর্ট করা। এমনকি পরিবারের সদস্যরাও একে অপরের বিরুদ্ধে তথ্য দিতে বাধ্য হতেন ভয়ে। সাদ্দামের ছবি ছাড়া কোনো সরকারি ভবন কল্পনা করা যেত না। তার প্রশংসায় কবিতা লেখা, গান গাওয়া রীতিমতো বাধ্যতামূলক সংস্কৃতিতে পরিণত হয়। ক্ষমতা গ্রহণের মাত্র 1 বছরের মাথায় 1980 সালের সেপ্টেম্বরে সাদ্দাম এক সাহসী কিন্তু চূড়ান্ত ভুল সিদ্ধান্ত নেন। তিনি প্রতিবেশী ইরান আক্রমণ করেন। এর পেছনে একাধিক কারণ ছিল। ইরানে তখন সদ্য ইসলামিক বিপ্লব ঘটে গেছে।
আয়াতুল্লাহ খামেনি ক্ষমতায় এসেছেন, আর তিনি প্রকাশ্যে সাদ্দামের ধর্মনিরপেক্ষ বাথ শাসনকে উৎখাত করার ডাক দিয়েছিলেন, বিশেষ করে ইরাকের সিরিয়া সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কাছে। সাদ্দাম ভয় পেয়েছিলেন এই বিপ্লবী আদর্শ তার নিজের দেশেও ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি ছিল 7 আল আরব জলপথ নিয়ে পুরনো সীমান্ত বিরোধ আর সাদ্দামের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা। ইরানের বিপ্লব পরবর্তী বিশৃঙ্খলার সুযোগে দ্রুত জয় ছিনিয়ে এনে নিজেকে আরব বিশ্বের প্রধান নেতা হিসেবে প্রতিষ্ঠা করা। কিন্তু যে যুদ্ধ কয়েক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল তা টেনে চলে যায় 8 বছর। ইরান ইরাক যুদ্ধ হয়ে ওঠে বিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে মনে করিয়ে দেওয়ার মতো পরীক্ষা যুদ্ধ, মানব ঢেউয়ের আক্রমণ, এমনকি রাসায়নিক অস্ত্রের ব্যাপক ব্যবহার দেখা যায় এই যুদ্ধে। উভয় পক্ষ মিলিয়ে প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষ প্রাণ হারান বলে ধারণা করা হয়। এই যুদ্ধের সময় ঘটে এক অন্ধকার অধ্যায়, যা আজও মানবতার বিরুদ্ধে অপরাধের তালিকায় উজ্জ্বল হয়ে আছে। 1988 সালের মার্চ মাস উত্তর ইরাকের হালাবজা শহরে, যেখানে কুর্দি জনগোষ্ঠীর বসবাস, সাদ্দামের নির্দেশে রাসায়নিক অস্ত্র হামলা চালানো হয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রায় 5000 মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই ছিল নারী আর শিশু। রাস্তায়, ঘরের আঙিনায়, এমনকি দরজার চৌকাঠ পেরোতে গিয়েও মানুষ লুটিয়ে পড়েছিল, যেন সময় থমকে গিয়েছিল সেই মুহূর্তে। এই হামলার নেপথ্যে ছিলেন সাদ্দামের চাচাতো ভাই আলী হাসান আল মজিদ, যাকে পরবর্তীতে মানুষ ডাকত কেমিক্যাল আলী নামে। এই হালাবজা গণহত্যা শুধু কুর্দিদের বিরুদ্ধে নয়, বরং কুর্দি বিদ্রোহ দমনের লক্ষ্যে চালানো এক বিস্তৃত সামরিক অভিযান, আনফাল ক্যাম্পেইনের অংশ ছিল, যেখানে সব মিলিয়ে আনুমানিক 50 থেকে 1,80,000 কুর্দি বেসামরিক মানুষ নিহত হন এবং নিখোঁজ হন। অবশেষে 1988 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা হয়, কিন্তু কোনো পক্ষেই প্রকৃত অর্থে জয়ী হননি। সীমান্ত রেখা প্রায় আগের জায়গাতেই রয়ে যায়। তবে এই যুদ্ধ ইরাকের অর্থনীতিকে একেবারে নিঃস্ব করে দেয়। দেশটি প্রায় $80 বিলিয়ন ঋণে ডুবে যায়, যার একটা বড় অংশ ধার করা হয়েছিল প্রতিবেশী আরব দেশগুলো থেকে, বিশেষ করে কুয়েত আর সৌদি আরব থেকে। আর এই ঋণের বোঝাই পরবর্তীতে জন্ম নেয় আরেক বিপর্যয়ের। যুদ্ধ শেষ হওয়ার 2 বছরের মাথায় সাদ্দাম নিজেকে দেখলেন এক ভয়ঙ্কর সংকটে। দেশ ঋণে জর্জরিত, অর্থনীতি ভেঙে পড়েছে, অথচ তেলের দাম তখন তলানিতে। সাদ্দাম অভিযোগ করতে শুরু করলেন কুয়েত ইচ্ছাকৃতভাবে তেল উৎপাদন বাড়িয়ে দাম কমিয়ে দিচ্ছে, যাতে ইরাকের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও অভিযোগ করেন কুয়েত আসলে রুমাইলা তেল ক্ষেত্র থেকে কনিক ড্রিলিংয়ের মাধ্যমে ইরাকের তেল চুরি করছে। পাশাপাশি সাদ্দাম দাবি করেন কুয়েত ঐতিহাসিকভাবে ইরাকের অংশ ছিল, ব্রিটিশ উপনিবেশিক শাসনের সময় কৃত্রিমভাবে আলাদা করা হয়েছিল। তবে এর আসল কারণ ছিল আরও সরল এবং নির্মম। সাদ্দামের কাছে কুয়েত ছিল বিশাল তেল সম্পদের এক সহজ লক্ষ্য, যাকে দখল করলে রাতারাতি ইরাকের ঋণ সমস্যা মিটে যাবে এবং তেল মজুদ কয়েক গুণ বেড়ে যাবে। 1990 সালের 2 আগস্ট ইরাকি সেনাবাহিনী কুয়েতে প্রবেশ করে এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো দেশ দখল করে নেয়। সাদ্দাম কুয়েতকে ঘোষণা করেন ইরাকের 19তম প্রদেশ হিসেবে। এই আগ্রাসন গোটা বিশ্বকে চমকে দেয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিকভাবে এই আক্রমণের নিন্দা জানায় এবং ইরাকের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠে এক বিশাল আন্তর্জাতিক জোট, যাতে যুক্ত হয় প্রায় 63টি দেশ, এমনকি সৌদি আরব আর মিশরের মতো আরব দেশগুলো। সাদ্দাম এই আন্তর্জাতিক প্রতিক্রিয়াকে যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল ততটা দেননি। তিনি ভেবেছিলেন এটা স্রেফ একটা কূটনৈতিক চাপ, যা সময়ের সঙ্গে স্তিমিত হয়ে যাবে। 1991 সালে জানুয়ারিতে শুরু হয় অপারেশন ডেজার্ট স্টর্ম। প্রথমে চলে বিমান হামলা, তারপর স্থল আক্রমণ। ইরাকি সেনাবাহিনী, যাদের সাদ্দাম দাবি করতেন বিশ্বের 4র্থ শক্তিশালী বাহিনী, মাত্র 100 ঘন্টার স্থল যুদ্ধে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। কুয়েত থেকে পিছু হটে যাওয়া ইরাকি সেনাবাহিনীর উপর যে বিমান হামলা চালানো হয় হাইওয়ে অফ ডেথ নামক রাস্তায়, তা হয়ে ওঠে যুদ্ধের অন্যতম ভয়াবহ দৃশ্য। কিন্তু পরাজয়ের পরেও এক অদ্ভুত মোড় আসে। মার্কিন বাহিনী বাগদাদ পর্যন্ত অগ্রসর না হয়ে যুদ্ধ থামিয়ে দেয়। সাদ্দাম ক্ষমতায় থেকে যান, আর কিছুদিন পরেই দক্ষিণে শিয়া আর উত্তরে কুর্দিরা সাদ্দামের বিরুদ্ধে বিদ্রোহ করে, এই ভেবে যে আমেরিকা তাদের সাহায্য করবে।
কিন্তু সেই সাহায্য আসেনি। সাদ্দাম নির্মমভাবে এই বিদ্রোহ দমন করেন। হেলিকপ্টার ব্যবহার করে হাজার হাজার বিদ্রোহী আর বেসামরিক মানুষকে করা হয়। নব্বইয়ের দশক জুড়ে ইরাক বাস করে কঠোরতম আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ছায়ায়। জাতিসংঘ অনুমোদিত পরিদর্শকরা দেশ জুড়ে খুঁজতে থাকেন গণবিধ্বংসী অস্ত্রের প্রমাণ। এই সময়টা ছিল ইরাকের সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের সময়। ঔষধ, খাদ্য, প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট দেখা দেয়। বহু আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে আসে এই নিষেধাজ্ঞার কারণে লক্ষ লক্ষ শিশুর অপুষ্টিজনিত মৃত্যুর কথা। অথচ এই একই সময়ে সাদ্দাম নিজের জন্য আর তার পরিবারের জন্য একের পর এক বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করতে থাকেন, যার সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। এই দশকে প্রকাশ্যে আসে সাদ্দামের পরিবারের ভেতরে নৃশংসতা। তার দুই জামাতা হুসেইন কামেল আর সাদ্দাম কামেল 1995 সালে জর্ডনে পালিয়ে যান এবং পশ্চিমা গোয়েন্দাদের কাছে ইরাকের গোপন অস্ত্র কর্মসূচির তথ্য ফাঁস করেন। কিন্তু কিছুদিন পর তারা সাদ্দামের ক্ষমা প্রতিশ্রুতি বিশ্বাস করে ইরাকে ফিরে আসে এবং ফেরার মাত্র কয়েক দিনের মধ্যেই তাদের নৃশংসভাবে করা হয়। এই ঘটনা প্রমাণ করে দেয় যে সাদ্দামের কাছে রক্তের সম্পর্ক ক্ষমতার সামনে কোনো অর্থ বহন করত না। দু সালের 11 সেপ্টেম্বরের পর আমেরিকার পররাষ্ট্রনীতি বদলে যায় সম্পূর্ণভাবে। বুশ প্রশাসন দাবি করতে শুরু করে সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র মজুদ আছে এবং তিনি আল কায়দার সঙ্গে যুক্ত। যদিও পরবর্তীতে এই দুটি দাবি ভুল প্রমাণিত হয়। 2003 সালের 20 মার্চ আমেরিকা ও তার মিত্ররা ইরাক আক্রমণ করে। এবারে যুদ্ধ ছিল উপসাগরীয় যুদ্ধের চেয়েও দ্রুত গতির। মাত্র 3 সপ্তাহের মধ্যে বাগদাদের পতন ঘটে। সাদ্দামের বিশাল মূর্তি ভেঙে ফেলার দৃশ্য সারা বিশ্বের টেলিভিশনে সম্প্রচারিত হয়, যা হয়ে ওঠে এই যুদ্ধের সবচেয়ে প্রতীকী মুহূর্ত। কিন্তু সাদ্দাম নিজেও উধাও হয়ে যান। শুরু হয় ইতিহাসের অন্যতম বৃহৎ মানব শিকার অভিযান, যার নাম দেওয়া হয় অপারেশন রেড ডন। প্রায় 9 মাস ধরে সাদ্দাম আত্মগোপনে থাকেন। একের পর এক গোপন আস্তানা বদলাতে থাকেন, কখনো কৃষকের ছদ্মবেশে, কখনো পরিচিত মুখ ঢেকে। অবশেষে 2003 সালের 13 ডিসেম্বর তার নিজের শহর তিকরিতের কাছে আদ দাউরে এক খামার বাড়িতে মার্কিন বাহিনী খুঁজে পায় সেই মাটির নিচের গর্ত, যা স্থানীয়ভাবে স্পাইডার হোল নামে পরিচিতি পায়। এই গর্তে লুকিয়ে ছিল এক সময়ের সর্বশক্তিমান প্রেসিডেন্ট, উস্কো খুস্কো চুলদারি নিয়ে, একদম একা, কোনো প্রহরী ছাড়া, কোনো প্রতিরোধ ছাড়াই তিনি আত্মসমর্পণ করেন। গ্রেপ্তারের পর সাদ্দামকে রাখা হয় মার্কিন হেফাজতে এবং পরবর্তীতে তাকে বিচার শুরু হয় ইরাকের বিশেষ ট্রাইব্যুনালে। তাকে অভিযুক্ত করা হয় 1982 সালে দুজাল শহরে তার উপর চেষ্টার পর সেখানকার 148 জন শিয়া বাসিন্দাকে গণহারে দেয়। বিচারের সময় সাদ্দাম প্রায় প্রতিটা শুনানিতে প্রকাশ্যে আদালত আর বিচার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করতেন। নিজেকে এখনও ইরাকের বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করতেন এবং বলতেন এই বিচার আসলে দখলদার শক্তির সাজানো নাটক। 2006 সালের 5 নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর সেই বছরেরই 30 ডিসেম্বর ঈদুল আজহার ভোরে বাগদাদে এক গোপন স্থানে তার ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসির মঞ্চে শেষ মুহূর্তে তিনি ধর্মীয় গ্রন্থ পাঠ করেছিলেন, আর আশেপাশে উপস্থিত কিছু মানুষ তাকে নিয়ে কটূক্তি করছিল। পুরো ঘটনার একটা অস্পষ্ট মোবাইল ফোন ভিডিও পরবর্তীতে ফাঁস হয়ে যায় ইন্টারনেটে। আশা করি আপনারা সবাই সেই ভিডিও দেখেছেন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা ওঠে, কারণ এতে পুরো প্রক্রিয়াটাকে মনে হয়েছিল প্রতিশোধমূলক, মর্যাদাহীন। সাদ্দাম হোসেনের জীবন আমাদের সামনে তুলে ধরে ক্ষমতার এক ভয়ঙ্কর দ্বৈত রূপ। একদিকে তিনি ছিলেন এমন এক নেতা যিনি একসময় ইরাককে এনে দিয়েছিলেন অর্থনৈতিক সমৃদ্ধি, শিক্ষা আর স্বাস্থ্য সেবার প্রসার। অন্যদিকে তিনিই ছিলেন এমন এক স্বৈরশাসক যার শাসনামলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন যুদ্ধে, রাজনৈতিক নিপীড়নে। তার পতনের পরেও ইরাক শান্তি খুঁজে পায়নি, বরং দেশটি ডুবে যায় আরও দীর্ঘ এক রক্তক্ষয়ী অধ্যায়ে, সাম্প্রদায়িক সংঘাত এবং আইএসআইএসের উত্থানের মধ্য দিয়ে। আজও ইতিহাসবিদরা বিতর্ক করেন, সাদ্দামের পতন কি সত্যি মধ্যপ্রাচ্যকে আরও নিরাপদ করেছিল, নাকি খুলে দিয়েছিল আরও গভীর এক অস্থিরতার দরজা? বন্ধুরা, আপনি কি মনে করেন? সাদ্দাম কি হিরো ছিলেন নাকি ভিলেন?
আপনার চোখে আপনি সাদ্দামকে কিভাবে দেখেন? বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। সাদ্দাম হোসেনের উত্থান এবং পতনের গল্প আমাদের শেখায় ক্ষমতার শীর্ষে ওঠা যতটা সহজ, তার পতন ততটাই করুণ আর নির্মম হতে পারে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ধন্যবাদ।